আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় কেমন পুলিশ চাই। আপনারা এরই মধ্যে জানেন যে পুলিশ সপ্তাহ চলছে এখন ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই ৪ দিন পুলিশ সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর রাতে। ধন্যবাদ। আপনাদের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ২১ টেলিভিশনের পক্ষ থেকে। আপনারা অনেক ব্যস্ততার মধ্যে, অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজ করতে হয় আমরা জানি। এবারের পুলিশ প্রতিপাদ্য যেটি সপ্তাহের যে আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ, এই বিষয়ে একটু পুলিশের পক্ষ থেকে জানতে চাই আপনার বক্তব্য। এটা হচ্ছে ওনারশিপের ব্যাপার, যে এই দেশটা তো আমাদেরই, আমরা দেশটাকে রিবিল্ড করতে চাই। এই ৫ই আগস্টের পরে যে আমরা পুলিশকে যেভাবে দেখেছি, সেই পুলিশের থেকে একেবারে মাতৃকার পুলিশ হিসাবে আমরা গড়ে ওঠার জন্য একটা নতুন প্রত্যয়ে কাজ করছি। এবং সরকারও তার কর্মসূচিতে রেখেছে যে সবার আগে বাংলাদেশ, এবং আমরাও সেই সরকারের চাওয়া যেটা, যে আমরা একটা মানবিক পুলিশ, দৃঢ় সংকল্পের পুলিশ এবং একটি সেবা প্রদানকারী সংস্থা হিসাবে মানুষের কাছে থাকতে চাই, সাথে থাকতে চাই, এবং মানুষকে প্রকৃত অর্থেই যে মানবিকতার পরিচয় দিয়ে এবং সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর করে যে পুলিশ সবাই প্রত্যাশা করে, সেই প্রত্যাশিত পুলিশটাকে পাওয়ার আশাতেই আসলে এই স্লোগানটি আমরা বেছে নিয়েছি। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী মানুষের যে একটি বিশাল জনগোষ্ঠী, তার যে একটি প্রত্যাশা, বড় ধরনের একটি চাওয়া পুলিশের কাছে, সব কিছুর আগে পুলিশের কাছেই আমাদেরকে যেতে হয়। এছাড়া আর কোনো উপায়ও নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন, কিন্তু সেই প্রত্যাশা কি আসলে পূরণ করতে পারছে পুলিশ? হ্যাঁ, আমাদের তো সময় প্রয়োজন আছে। পুলিশকে আমরা নতুন করে গড়ে তোলার জন্য তো আমরা কাজ করছি, এবং এই গ্যাপটা যেটা আপনি বলছেন, যে পুলিশকে সামনে নেওয়ার জন্য আমাদের জনগণের চাওয়াটাকে অ্যাড্রেস করাটাই হচ্ছে প্রথম কাজ। সেই গ্যাপটা পূরণ করার জন্যই তো পাবলিক ট্রাস্টের কথা আমরা বলি, এবং পুলিশের কোন অ্যাটিটিউডটাকে মানুষ গ্রহণ করে, কোনটাকে গ্রহণ করে না। পুলিশের ডমিনেটিং ক্যারেক্টার মানুষ পছন্দ করে না, কিন্তু পুলিশ ডমিনেট করার জন্য যখন আইনশৃঙ্খলা রক্ষা করতে যায়, তখন তার পুলিশের এক ধরনের বিহেভিয়ার, ক্রিমিনালকে চেজ করতে গেলে এক ধরনের বিহেভিয়ার, এবং পুলিশের কাছে যখন মানুষ তার প্রত্যাশিত সেবা পেতে আসে, তখন এক ধরনের বিহেভিয়ার। সব ক্ষেত্রে এক ধরনের বিহেভিয়ার প্যাটার্ন না রেখে পুলিশের কাজের ধরন অনুযায়ী এগুলোকে সাজানো এবং এভাবে গড়ে তোলার জন্যই আমরা কিন্তু এখন উদ্যোগ নিয়েছি। এবং পুলিশ প্রফেশনালিজম বলতে যা বোঝায়, সেটা আমরা এখন ইনসার্ট করার জন্য কাজ করছি। আপনি বলছিলেন যে পুলিশের আচরণ, বিহেভিয়ার প্যাটার্ন এক এক জায়গায় এক এক রকম হবে। সেই জায়গাটা তো আমরা অনেক সময় অনুপস্থিত দেখি, মিসিং দেখি, যে আসলে সেইভাবে আমরা সাধারণ মানুষের কথা বলি যারা সেবা গ্রহীতা পুলিশের, অনেক সময় দেখা যায় যে সেই সেবাটা তারা পান না। একদমই এটাও সত্য কথা যে পুলিশের আসলে ওভারলোডটা প্রচুর। পুলিশের কাজের ধরন অনুযায়ী পুলিশ আসলে যতটুকু সময় তার বিশ্রাম থাকার কথা, যতটুকু সময় তার খাবারের জন্য সময় পাওয়ার কথা, এবং তার পরিবারের জন্য যে সময়টুকু দেওয়ার কথা, এগুলোর কোনোটাই কিন্তু ঠিকমতো পুলিশ পায় না। এবং যে কারণে পুলিশের কাছে মানুষের প্রত্যাশা থাকলেও সেও তো একটা মানুষ, তার জায়গাগুলো আমরা দেখার একটা ব্যাপার আছে। সেইটি যখন পূরণ হয় না, তখন দেখা যায় যে সে যে কাঙ্ক্ষিত মানের সেবাটা দেওয়ার কথা, সেখানে কিছু ডেভিয়েশন তৈরি হয়, এবং ওইটাকেই মানুষ তো আর জানে না যে তার ভিতরে কি চলছে এবং সে কিভাবে সময়টা পার করছে, যে কারণে হয়তো এই ইয়াগুলো তৈরি হচ্ছে। তবে আমরাও এখন এ ব্যাপারে যথেষ্ট সচেতন, এবং আমরাও বোঝার চেষ্টা করছি যে আসলে কিভাবে এই গ্যাপগুলোকে কমানো যায় এবং পুলিশের কমফোর্টের জায়গাটা আমরা কিভাবে তৈরি করতে পারি, এই দিকে আমরা এখন প্রচণ্ড রকম মনোযোগ দিচ্ছি। জি, আপনি বলছেন যে হিউজ ওয়ার্কলোডের একটি বিষয় থাকে, যে আসলে প্রত্যেকেই তার নির্দিষ্ট সময় থেকে ডাবল তাকে কাজ করতে হচ্ছে। সে পর্যাপ্ত পরিমাণে ফুডিং তার পাচ্ছে না, সে বাইরে যখন দায়িত্ব পালন করছে। তাহলে তার কাছ থেকে আসলে কি আসলে প্রত্যাশা করতে পারে মানুষ? 16 ঘন্টা কর্ম বা 12-14-16 ঘন্টা, কখনো 18 ঘন্টাও কাজ করতে হয়, অনেককেই কাজ করতে হয়, বিশেষত যারা মাঠ পর্যায়ে সেবা দান করে।
তাহলে কর্মঘণ্টা যৌক্তিকীকরণের একটা ব্যাপার কিন্তু সামনে আসে, যে আমরা যদি কর্মঘণ্টাটাকে যৌক্তিকীকরণ করতে পারি, আমরা যদি বলি যে আমরা ওভারটাইম চাই, তাহলে এটা তখন মনে হতে পারে যে পুলিশ শুধু চাচ্ছে। কিন্তু আমরা যদি বলি যে কর্মঘণ্টাটা যৌক্তিকীকরণ করি, তাহলে অটোমেটিক কিন্তু ওই সার্ভিসগুলো পাওয়ার একটা ডিমান্ড ক্রিয়েট হয়, এবং মানুষও সেটা কিন্তু তখন চাইবে যে না, পুলিশকে কিন্তু দেওয়া দরকার। এবং ওই জায়গাগুলো যখন মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আমাদের জনসাধারণ যখন বুঝতে পারবে যে আসলে এই জায়গাগুলো অ্যাড্রেস হওয়া দরকার, তখন আমার মনে হয় এইটাকে আমরা মানে আরও ভালোভাবে আরও address করতে পারবো। সামনের হ্যাঁ। দিকে হয়তো এগিয়ে যাবে আপনাদের চেষ্টা থাকবে সেই জিনিসগুলো। আরেকটি বিষয় সবসময় বলা হয় যে আসলে যে মানে গত 50 আমি বলবো যে স্বাধীনতার পর পুলিশ বাহিনীর কাছ থেকে আমরা এত এত জিনিস চাই, কিন্তু পুলিশ বাহিনীর জন্য আসলে কি করা হয়েছে? আমরা দেখি যে সেই পুরনো ব্যবস্থাতেই পুলিশ বাহিনী চলছে। মাঝখানে আমরা সংস্কারের বিষয়ে একটি কথা শুনেছি, পুলিশ বাহিনীর পক্ষ থেকেও বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছিল। সেই জায়গাগুলো আসলে কিভাবে দেখেন আপনি? আমরা তো চাই পুলিশের সংস্কার হোক, আমরা অবশ্যই চাই। আমরা চাই যে আমাদের পদোন্নতি, পদায়ন, এগুলো আমাদের মেরিট বেস হোক। আমরা চাচ্ছি যে পুলিশের নিজস্ব যে কমপ্লেইনগুলো আছে, এগুলো প্রপারলি অ্যাড্রেস করার জন্য কমিশনের মধ্য দিয়েও আমরা যেতে পারি। এবং সংস্কারের অর্থই হলো সরকার যদি এইটাকে উইং করেও যদি আমাদের কথাগুলো শুনে, অথবা আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়, তাহলে আমরা এই যে প্রবলেমগুলো আছে এগুলোকে আমরা সরাসরি অ্যাড্রেস করতে পারি। দেখেন, থানার পোস্টিং অথবা অন্যান্য পদের পোস্টিং এবং প্রমোশনের ক্ষেত্রে আমাদের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, বিভিন্ন সময় রিক্রুটমেন্টগুলো হয়েছে, এটা কখনো একটা সিমেট্রি মেনটেন করা হয়নি। কখনো আমরা বেশি নিয়েছি, কখনো কম নিয়েছি। এই জন্য আমাদের প্রমোশনের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে, এবং কেউ দীর্ঘদিন একই পদে চাকরি করছে কিন্তু তো সে প্রমোশন পাচ্ছে না। আবার কেউ দেখা যাচ্ছে রিটায়ারমেন্টও চলে যাচ্ছে। তো এই জায়গাগুলো আসলে দরকার, অ্যাড্রেস করা দরকার। সেজন্য আমরা চাই যে পুলিশের সংস্কারটা যেমন আমরা ভিতর থেকেও চাই, ঠিক একইভাবে এই সংস্কারের একটা যৌক্তিকীকরণ দরকার, যে কোন কোন জায়গাগুলো আসলে আমাদের এখন হাত দেওয়া দরকার আছে। জি, আসলে অনেক দীর্ঘ আলোচনা করলেও এই বিষয়গুলো নিয়ে শেষ হবে না। আমি আরও এর মধ্যে কিছু বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা জানি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নীতিমালা অনুসরণ করে পুলিশকে একটি গাইডলাইন দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী পুলিশকে কিভাবে চলবে, কিভাবে জিজ্ঞাসাবাদ করবে, কিভাবে মামলা নেওয়ার ক্ষেত্রে অনেক নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনাগুলো কি আসলে মানা হয় যথাযথভাবে? আপনারা এখন অনেক দৃশ্যমান চেঞ্জ দেখতে পারবেন। আপনারা মাঠে যখন পুলিশকে দেখছেন, আপনারা দেখবেন যে পুলিশ তার দায়িত্ববোধের জায়গাটা আপনি তার কাজে এবং তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু খুঁজে পাবেন। এই জায়গাগুলোই বেসিক্যালি ওই প্রিন্সিপালস, 5 প্রিন্সিপালস আমরা যেটাকে বলছি যে ইউএন স্ট্যান্ডার্ড, সেটাকে আমরা ফলো করেই কিন্তু এগুলো তাদেরকে ট্রেনিং করিয়েছি, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। ইভেন জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যেটা বলছেন, অ্যারেস্টিংয়ের ক্ষেত্রে যেটা বলছেন, এই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে। এবং এটা এই যে জায়গায় ব্যত্যয় হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে, সেগুলোও কিন্তু আমরা আবার কোয়ারি করছি যে এই জায়গাটা এরকম ডেভিয়েশনের কথা শোনা যাচ্ছে, এটা কতটুকু কি। আমরা কিন্তু এখন প্রচণ্ড রকম এই ব্যাপারে সচেতন, এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও এই নির্দেশনাগুলো প্রপারলি দেওয়া হচ্ছে এখন। জি, গ্রেফতার তল্লাশির ক্ষেত্রে আমরা জানি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেশ কিছু নির্দেশনা আছে যে তাকে কাচের ঘরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে কি আছে কি? হ্যাঁ, এটা আছে। এটা গত পুলিশ কমিশন এটা একটা সুপারিশ রেখেছিল, কিন্তু কাচের ঘর তৈরি করতে তো সময় লাগবে। আসলে কাচের ঘর করা যায়, করা হলে ভালো, যেহেতু মানুষ মনে করে যে পুলিশ রিমান্ডে নিয়ে এসে অনেক ধরনের অত্যাচার করে। ইটস আ পারসেপশন ইনফ্যাক্ট। আর আমাদের সমাজে পুলিশ সম্পর্কে পারসেপশনটা এখনও ওইভাবে পজিটিভ হিসাবে গড়ে ওঠেনি, যে কারণে রিমান্ডে আসলেই মনে করা হয় যে পুলিশ হয়তো অত্যাচার করে। আসলে ব্যাপারটা তা নয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যই একটার সাথে একটা কাউন্টার কোয়েশ্চেন করে করে এই জিনিসগুলো আদায় করে থাকে। তো কাচের ঘর হলে হয়তো এই যেটা বলছি যে জন আস্থার ব্যাপারটা, সেটা হয়তো সামনে তখন আমরা দেখাতে পারবো যে আসলে এই জিনিসগুলো এইভাবে হয় না।
আর এটা না থাকলেও চলতে পারে। আমরা মনে করি না যে কাচের ঘরেই সমাধান। সমাধান হচ্ছে আমাদের সিস্টেমটা কীভাবে রান করবে, আমরা কিভাবে আরও বেশি ওই প্রফেশনাল পুলিশ হয়ে কাজ করতে পারি, সেই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। মামলার ক্ষেত্রে অনেক সময় বেশ আমরা জাতীয় পর্যায়ে এটি নিয়ে ব্যাপক আলোচনা, যে ভুয়া মামলার কথা বলা হয়, যে এই ভুয়া মামলাগুলো কিভাবে হয়। আর একটি বিষয় যে অজ্ঞাত নামায় আমরা একটি বিষয় দেখি যে একটি মামলায় অসংখ্য মানুষের নাম ঢুকিয়ে দেওয়া হয় বা পরবর্তীতে সেই জিনিসগুলো করে। এই জিনিসগুলো কি একটু বলবেন কি? ভুয়া মামলার জন্য তো আমাদের সোসাইটি, আমি বলবো যে কখনো কখনো ব্যক্তিগত লাভের আশায় এবং তার পার্সোনাল গ্রুজ যেগুলো থাকে সেগুলোকে মিট আপ করার জন্য কিছু নাম ঢুকিয়ে দেন। এটা আমাদের জন্য বিব্রতকর। আমরাও চাই যে আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠুক যা প্রকৃত ঘটনা সেটাই যেন পুলিশের সামনে আসে এবং সেটাই যেন আমরা তদন্ত করতে পারি। কিন্তু সেই জায়গায় এই জুলাই বিপ্লবোত্তর যে মামলাগুলো হয়েছে এখানেও আমরা দেখেছি ব্যক্তিগত রেষারেষি, জমি জমা নিয়ে সমস্যা, পারিবারিক সমস্যা, অথচ জুলাই বিপ্লবের আসামি করে দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলোতেই কিন্তু আসলে আমি মনে করি যে হত্যা মামলাও দেওয়া হয়েছে। তো এইখানেই পুলিশের চ্যালেঞ্জটা, যে সমাজে আমরা যেভাবে আমাদের সোসাইটিকে তৈরি করব সেইটার রিফ্লেকশনটাই কিন্তু হবে। তো এই মামলাগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তো ভুয়া মামলা তদন্ত করতে যে আমাদের প্রচুর সময় দিতে হয় এবং প্রতিটায় ধরে কাজ করতে হয়। তো ভুয়া মামলা আসলে তো আমরা সেটাকে ইগনোর করতে পারি না এবং তখন আমাদের নিতে হয় এবং নিয়ে অনেকে আবার খুব ট্রমাটাইজ থাকেন যে আমি তো কিছু করিনি কিন্তু মামলার আসামি হয়ে গেছি, ঘরে ঘুমাতে পারেন না, এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেটার জন্য কিন্তু উনি আবার পুলিশকে সাসপেক্ট করেন যে আমার ঘরে কখন আসছে বা আমাকে আবার আসামি করে দেয় কিনা, এবং উনি দেখা যায় যে পুলিশের পিছনে আবার যে সময় ব্যয় করার জন্য নিজে না যেয়ে অন্যকে দিয়ে বলার চেষ্টা করেন। অথচ আমরা বুঝতে পারি যে মামলাটা সত্য নয় অথবা এই ঘটনাটা ইনি যুক্ত নয়, কিন্তু তারপরেও করা হচ্ছে। কিন্তু যেহেতু এগুলো যাচাই বাছাই করতে সময় লাগে, সুতরাং ততদিনে একটা মানুষের যে দেখা যায় যে আক্ষেপের জায়গাও তৈরি হয়। আবার কখনো কখনো উনি রিলিফড পেলেও উনি রিলিফড হয়ে গেলেন, কিন্তু এটা হয়তো আর সামনে তখন আসে না যে না আমাকে প্রসিকিউট করা হয়নি। কোনো কোনো ক্ষেত্রে কিছু অজ্ঞাতনামা আসামির সংখ্যা বাড়িয়েও দেওয়া হয়, এটাও সত্য। তবে এইটি এখন কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন, এসপিরা সচেতন, সার্কেল এসপিরা সচেতন। তারা জিজ্ঞেস করে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কী এবং এই যে অজ্ঞাতনামা কতজন থাকবে, এবং এটার ব্যাপারে কিন্তু সরকার প্রচণ্ড রকমে এগুলো এখন নজরদারি করেন এবং আমরা এই ব্যাপারে সচেতন হয়েছি। কারণ এখান থেকেও পুলিশের মানে সুযোগ থাকে অন্যায় করার, এবং যে কারণে আমরা সিনিয়র ম্যানেজমেন্ট এগুলোকেও কিন্তু আমলে নিচ্ছি এবং যাতে এইভাবে ঢালাও আসামি বাড়ানো না হয় এবং মানুষের প্রতি যেন প্যানিক ক্রিয়েট করা না হয়, সেটাও কিন্তু আমাদের এই নতুন পুলিশিংয়ের যে কথা আমরা বলছি সেখানে কিন্তু এগুলো আমরা সামনে নিয়ে এসেছি। জি, আপনি একটি কথা বলছিলেন, আপনার কথার মধ্যে আসছে যে একটি পুলিশের ভেতরে সুযোগ থাকে অন্যায় কাজে জড়িত। কেন এই পুলিশ বাহিনী, আমি সবাই বলবো না, কেউ কেউ হয়তো আমরা দেখি মাঝে মাঝে, সেই বিষয়ে আপনারাও জানেন নিশ্চয়ই, এই বিষয়ে কী করা যাবে সেই পদক্ষেপগুলিও আছে, পুলিশের অপরাধ তদন্ত বা তার বিচার কী হবে সেইগুলো আছে। পুলিশ অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়ার মূল কারণগুলো কি মনে হয় আপনার কাছে? কারণ হিসাব করলে তো অনেক কিছুই বলা সম্ভব, যে পুলিশের সামনে সুযোগ থাকে এবং এই সুযোগটাকে আমরা যদি এটাকে একটা মনে করি যে আমি এই সুযোগের সদ্ব্যবহার করব, তাহলে আমার নৈতিকতার মানদণ্ডের জায়গায় আমি প্রশ্ন করতে পারি। আমার নৈতিকতার মানদণ্ড বাড়াতে গেলে আমার সমাজকেও কিন্তু নৈতিকভাবে গড়ে ওঠার ব্যাপার আছে, আমার পারিবারিক শিক্ষার ব্যাপার আছে, আমার ইনস্টিটিউশনাল শিক্ষার ব্যাপার আছে। তো এগুলো একটা লং হেরিটেড প্রসেসের মধ্যে দিয়ে আমরা এসেছি, এবং যেখানে পুলিশকে যদি মানবিক করতে হয়, পুলিশকে যদি সার্ভিস ওরিয়েন্টেড করতে হয়, তাহলে এই জায়গাগুলো তো অ্যাড্রেস করা খুব জরুরি। পুলিশের ফিডিংটা প্রপার কিনা, পুলিশের লজিস্টিক্সটা প্রপার কিনা। আপনি খুব অবাক হবেন যে যে মামলাগুলোতে লাশ ডিসইন্টার করতে হয়, মৃতদেহ তুলতে হয়, এর জেনারেল একটা কস্টিং আছে, আপনার ডোমের খরচ থেকে শুরু করে জেনারেল কস্টিং আছে। এই কস্টিংয়ে 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু আমরা যে ব্যয়টা আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু অনেক কম। তো হয় পুলিশকে নিজেকে দিতে হয়,
অথবা কারো থেকে ভিক্ষা করে নিতে হয়, অথবা কাউকে বলতে হয় যে ভাই আমাকে একটু সাহায্য করেন। কেন এই জায়গাটা, কেন পুলিশ এটি করবে, কেন পুলিশের নিজস্ব সক্ষমতা কেন এত বছর তৈরি করা হয়নি? রাইট, এটাও তো বলতে হবে যে আমাদের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা যদি এটাকে পুলিশকে যদি একটা ফোকাসে নিতে পারি, যে পুলিশকে আমরা রিয়াল আইতে দেখতে চাই যে পুলিশের কোন জায়গাগুলোতে অ্যাড্রেস করা দরকার, তখন কিন্তু এটা আসবে। আমরা যদি তদন্ত ব্যয়টাকে 5% থেকে 10% বাড়ানোর কথা চিন্তা করি, তাহলে কিন্তু এটা আসবে না। কিন্তু যদি আমি হলিস্টিক অ্যাপ্রোচে যাই, যে চিন্তা করি যে পুলিশের এই জায়গাগুলোতে কত টাকা পুলিশ এইভাবে ব্যয় করে, মানে অন্যভাবে নিয়ে ব্যয় করে, এবং এই ব্যয় করতে যাই হয়তো তার লাগবে 7,000 টাকা, সে হয়তো নিয়েছে 15,000 টাকা, তখন সে মনে করে যে দিস ইজ মাই কস্ট অফ ইফোর্ট। ওখান থেকে আসলে দুর্নীতির একটা সুযোগ সে খুঁজতে পারে অথবা সন্ধান পায়। একটা পর্যায়ে এটা কালচারও হয়ে যেতে পারে বা হওয়ার সুযোগ তৈরি হয়। তা আমরা এগুলোই চাই যে এগুলো প্রপারলি একটা হলিস্টিক প্রসেসে এই জিনিসগুলোতে যাওয়া হোক, এবং তখন কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব হবে যে পুলিশের যে হিডেন প্রবলেমসগুলো কিভাবে কাজ করে। গাড়ির কথা যদি বলি, জি, গাড়িতে যদি আসেন, তো গাড়ি আমার দরকার হচ্ছে একটি থানায় মনে করেন 10টি, আমি পাচ্ছি 2টি। মোটরসাইকেল দরকার হচ্ছে আমার 50, সেখানে আমি পাচ্ছি হয়তো 12টি। এবং এগুলো কিন্তু অপারেশনাল ফর 24 আওয়ার্স। এটা এমন না যে সে 8 আওয়ার্স ডিউটি করলো, সে রেস্টে গেল, অথবা 16 ঘন্টা পরে সে রেস্টে গেল। নেক্সট শিপ ইজ ইউজিং দ্য সেম ভেহিকেল। তাহলে ওই একই গাড়ি, তার সক্ষমতা, এগুলো তো থাকছে না। তাহলে এই লজিস্টিক্স, দেন তার রেস্টিং, হ্যাঁ রেস্টিং, তার থানায় থাকার পরিবেশ, গাদাগাদি করে থাকা এবং অমানবিকভাবে থাকা, এগুলো কিন্তু যদি আমার যেখানে 100 জন থাকতে পারে বা 100 জন আমি রেখেছি, অথচ থাকার জন্য উপযোগী হচ্ছে 25 জনের। আমি নিজে আমি গিয়েছি ব্যারাকে, দেখেছি সেখানে কিভাবে গাদাগাদি করে থাকতে হয়। সেখানকার বাথরুম ব্যবস্থা খুবই বাজে রকম একটি অবস্থা। এইগুলো তো আসলে আমরা দেখতে চাই না যে পুলিশ বাহিনী যারা কাজ করছেন সবসময় মানুষের জন্য, যাদের কাছে আমরা সর্বোচ্চটা আশা করি, তাদের এই অবস্থা দৈন্যদশা যদি থাকে, তাহলে সে কীভাবে আসলে সেবা দিবে? ওই গ্যাপগুলো এই কারণেই, আপনি যে পুলিশের থেকে সেবাটা পান না, এই কারণেই মানে কম পান না বললে ভুল হবে, মানে কম পান। পুলিশ সেবা না দিলে তো আসলে মানুষের যেভাবে চাচ্ছেন সেভাবে হয়তো পান না। হ্যাঁ, এবং দেখবেন যে পুলিশের অবেসিটি বেশি, এবং দেখতে আনইমপ্রেসিভ পুলিশ মনে হচ্ছে, এবং তার ইন্টারনাল যদি আপনি খবর নেন, দেখবেন যে তার হয়তো কিডনি ডিজিজ, তার হয়তো হার্টের প্রবলেম, তার হয়তো ডায়াবেটিক, স্বাস্থ্য ঝুঁকিতে আছে, তার লাঙে প্রবলেম আছে। হ্যাঁ, তো তার জন্য আবার এক্সট্রা ওষুধের তাকে ব্যবস্থা করতে হচ্ছে। তো সব মিলে সে কিন্তু নিজেও একটা ইন্টারনালি ট্রমাটাইজ থাকে। হ্যাঁ, তো তার কমফোর্ট জোনটা তো ক্রিয়েট করা আমাদের সমাজের জন্য দরকার, যে অথবা সবাইকে মনে করা দরকার যে সে পার্ট অফ দিস সোসাইটি। আমার পুলিশ তো বিচ্ছিন্ন কিছু নয়, আমাদেরই তো অংশ। সুতরাং তাকে ওন করা, এবং তাকে ওন করলেই কিন্তু আপনি তখন আমাকে বন্ধু হিসাবেই নেবেন। আমি এখন বন্ধু হতে চাই, কিন্তু আপনি বন্ধু হচ্ছেন না, আর তখন আপনিই খুঁজবেন আমাকে যে অ্যাজ এ ফ্রেন্ড। অবশ্যই পুলিশকে মানুষ বন্ধু হিসেবেই দেখতে চায়। মানুষের প্রথম আস্থার জায়গা, ভরসার জায়গা পুলিশ, সেটি মানুষ যে কোনো বিপদে আপদে পুলিশের কাছেই মানুষকে আগে প্রথমেই যেতে হয়। আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, আমি আবারও ফিরছি আলোচনায়। থ্যাংক ইউ। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ কামরুল হাসান। বিরতিতে যাবার আগে আপনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি আরও অনেক প্রশ্ন আছে জানতে চাই, সেই সময়গুলো পাবো কিনা আমি জানি না। পুলিশকে ঢেলে সাজানোর জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে হয় আপনার কাছে? পুলিশকে ঢেলে সাজাতে গেলে তো আমার মনে হয় যে আমাদের টোটাল যেটা আমরা বলছি যে রিক্রুটমেন্ট, হ্যাঁ, সেখানে একটা ফেয়ার ম্যানেজমেন্ট দরকার আছে। তারপরে প্রমোশন, ট্রান্সফার, এগুলোতে খুব ফেয়ার ম্যানেজমেন্ট প্রয়োজন আছে। এইটা হচ্ছে ফার্স্ট। নেক্সট হচ্ছে যে আপনার এখানে লজিস্টিক ইনসার্ট করতে হবে, বাজেট ইনসার্ট করতে হবে, এবং
সব ক্ষেত্রে একটা ক্লিয়ার ভিশন যেন পায়, একজন কনস্টেবল যেন বুঝে যে আমি এইটা করলে আমি এই জায়গায় যেতে পারবো, এটা না করলে আমি এই জায়গায় যেতে পারবো না। এবং একটা সাব ইন্সপেক্টর যদি ইন্সপেক্টর হয়, এএসপি হয়, তার যে প্রমোশনের প্রসপেক্টগুলো এবং তার কাজের মধ্য দিয়েই সে তার প্রমোশনের জায়গাগুলো তৈরি করতে পারে, এটা যদি তাকে আমরা ওই ভিশনটা দিই বা ক্লিয়ার পাথওয়েটা তৈরি করে দিই, তাহলে সেটা তার জন্য যেমন কনফিডেন্স ক্রিয়েট করে এবং আমরাও তার থেকে কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারি। এখন আমি মনে করেন একজন ইন্সপেক্টর হিসাবে প্রমোশন দিব 30 জনকে, কিন্তু আমার ক্যান্ডিডেট হয়ে গেছে প্রায় 400, তখন সে কি করবে? তার মানে আমার প্রমোশন পাথওয়েজগুলো ঠিক করার ব্যাপার আছে। তাহলে ঢেলে সাজাতে গেলে এটাও ওই যেটা আমি বারবার বলছি, এটা সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। ইভেন আমরা মনে করি যে এখন আমরা যেমন এএসআই নিচ্ছি, এএসআই থেকে নিয়ে এবং একাডেমিক্যালি যদি চিন্তা করি, তাহলে এএসআইকে যদি আমরা সারদা পুলিশ একাডেমিতে গ্র্যাজুয়েশন করাতে পারি, তারপর তাকে যদি আবার ফিল্ডে নিয়ে আসি, তাহলে সেটা একটা ওয়ে আউট হতে পারে। আমি এটা জাস্ট কথা বলছি। তো এভাবেই যে সামগ্রিক বিষয়টাকে যদি চিন্তা করে আগাই, তাহলে ঢেলে সাজানোর জায়গাটা আমাদের জন্য সহজ হবে এবং এটাকে ধাপে নিতে হবে। আমার মনে হয় যে প্রথম 3 বছরের একটা প্ল্যান, নেক্সট 5 ইয়ার্স প্ল্যান, এভাবে 10 ইয়ার্স আমরা একটা যদি পর্যায়ক্রমিক প্রোগ্রেশনটাকে প্ল্যানিং করি, তাহলে এটা সম্ভব। ক্রাইমের ক্ষেত্রেও একই কথা, যে ক্রাইমটাকে বাংলাদেশের ক্রাইম যদি মনে করেন যে পুলিশের সাথে কতগুলো ক্রাইম অ্যান্ড ক্রিমিনালিটির ওতপ্রোতভাবে সম্পর্ক, এখন এই মুহূর্তে ডিজিটাল ক্রাইম বেড়ে গেছে। তাহলে ডিজিটাল ক্রাইমের রেডিনেস তো আমার লাগবে। আমি পুলিশকে শুধু ধরেন সংখ্যায় বাড়ালে তো আমার কাজ হবে না, তাহলে আমার কোয়ালিটি লাগবে। তাহলে কোয়ালিটিতে গেলে আমার ডিজিটাল ক্রাইম, এখন ফিনান্সিয়াল ক্রাইম, আবার ধরেন যে সাইবার ইনাবলড কিছু জেন্ডার ক্রাইমও আসছে, জেন্ডার বেসড ক্রাইম হয়েছে। তাহলে ডিফেম করা, তারপরে ধরেন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দেওয়া এবং সমাজে অ্যানার্কি ক্রিয়েট করা, তাহলে এই জায়গাগুলোতেও কিন্তু আমার সক্ষমতা, ট্রেনিং, এগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি যে পুলিশ চান সেই পুলিশ পেতে গেলে এগুলোকেও মাথায় কিন্তু সামনে নিতে হবে। এখন যেটা দেখছি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে, যেটা দেখছি যে বা ডিজিটালাইজ যে ক্রাইমগুলো ঘটছে বা সাইবার ক্রাইম আমরা যেটাই বলি, সেক্ষেত্রে মানুষের হয়রানি আগের থেকে আরও বেড়েছে। আমি বলবো যে ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ভুয়া সেই তাদেরকে ডিটেক্ট করার কোনো ওয়ে আমরা কি আছে পুলিশের কাছে? আছে, হ্যাঁ আছে। আমাদের স্কেলটা খুব লিমিটেড। এবার সরকার তো আমাদের সাইবার পুলিশ নিয়ে খুবই সচেতন এবং আমাদের সাইবার পুলিশের জন্য আলাদা করে সরকার বিবেচনা করছে কিভাবে এটাকে সামনে আমরা নিব। আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটার আমরা সর্বোচ্চ প্রয়োগটা কিন্তু করছি, বাট যে পরিমাণ কমপ্লেইন এবং যে পরিমাণ যাওয়া দরকার সেটা কিন্তু আমরা যেতে পারি নাই বা পাচ্ছি না। তো এই জন্য আলাদা করে সাইবার ইউনিট ক্রিয়েট করা এবং থানাগুলোকে ওইভাবে অ্যাকোমোডেট করা। হ্যাকারদের বিষয়ে কোনো ব্যবস্থা কি পুলিশ বাহিনী নিচ্ছে? কমপ্লেন পেলে আমরা ডিপ রুটে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানেও আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা রিচ করতে যত দূর পারি ততটুকুই আমরা যাওয়ার চেষ্টা করি। এখানে বিটিআরসির সাথে আমাদের লিঙ্ক থাকে এবং বিটিআরসির আমরা অনেক ধরনের হেল্প নিয়ে থাকি। তবে প্রত্যাশা অনুযায়ী আমাদের পারফরমেন্স কিন্তু এগোতে পারেনি, বিকজ অফ আওয়ার কি বলবো যে টেকনোলজিক্যাল সাপোর্টের জায়গাগুলোতে আরও এনহান্স করার প্রয়োজন আছে, যে কারণে ওইভাবে আমরা যতটুকু আমাদের সক্ষমতা সেটা আমরা সর্বোচ্চটাই দিচ্ছি এখন পর্যন্ত। সেক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গে তথ্য আদান প্রদান বা প্রশিক্ষণের বিষয়গুলো কি? হ্যাঁ আছে। আমাদের সাথে অনেকগুলো এমইউ হচ্ছে বিভিন্ন দেশের সাথে, এবং আমাদের সরকারের সাথেও যোগাযোগ হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, এবং পুলিশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তারা প্রত্যেকেই আগ্রহী এবং স্পেশালি ডিজিটাল ফিল্ডে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আগ্রহী, এবং সেভাবেই এখন কিন্তু প্রোগ্রামগুলো আমরা নিচ্ছি। পুলিশের পোশাক নিয়ে অনেক আলোচনা, মুখরোচক আলোচনাও আছে। এই পুলিশের পোশাক পরিবর্তনটাকে কিভাবে দেখছেন আপনি? দেখেন, এটা পপুলার পারসেপশনটা হলো যে ভিতর থেকে পুলিশ যদি ভালো না হয় পোশাক পরিবর্তন করে কি হবে। এটা কিন্তু ভিতর থেকে, মানুষের ভিতর থেকে এই কথাটা। আমরা এটা তো অবশ্যই মানি যেটা সত্য, আবার এটাও সত্য যে পুলিশের ভিজিবিলিটি দরকার,
একদম। যে পুলিশ হচ্ছে ভিজিবল অর্গান অফ দ্য গভর্নমেন্ট, স্টেট। তো স্টেটের ভিজিবল অর্গানকে তো ভিজিবল করতে হবে। তো ভিজিবল করার জন্যই পোশাক দরকার, এবং সেই পোশাকটা সুদিং করার জন্য আমরা সবসময় চেষ্টা করেছি, এবং বর্তমান সরকার তো নতুন করে এটাকে আবার সামনে এনেছে, কারণ আগের পোশাকটা নিয়ে আমাদের অনেক কমপ্লেন ছিল, কারণ এটার ভিজিবিলিটি খুবই পুয়ার, এবং মানুষের সাথে পুলিশকে, সাধারণ মানুষের সাথে একটা ইউনিফর্মধারীকে আলাদা করা যায় না এখনকার যে পোশাক আছে সেই পোশাক, রাইট, সেই পোশাকটা। এবং আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানেও কিন্তু 96%-এর বেশি পুলিশ সদস্যরা মতামত দিয়েছিলেন যে তাদের জন্য এটা কমফোর্ট হচ্ছে না। তাহলে কমফোর্ট জোন ক্রিয়েট করা মানে হচ্ছে যে তার শুধু ওয়ারিং 50 জন মানুষ থাকলে অন্ততপক্ষে মানে পুলিশ যেন বোঝা যায় যে পুলিশ আছে এখানে। রাইট, সেই জন্যই আসলে এই পরিবর্তনটা। এবং সরকার এটাও বিবেচনায় নিচ্ছে যে এই আমাদের যে সিকিউরিটি গার্ডগুলো আছে তারা এক একজন এক এক ধরনের পোশাক পরে, এবং সেখানে কনফিউশন ক্রিয়েট হয় আসলে সে কে। এবং যারা দুষ্কৃতিকারী তারাও অনেক সময় কিন্তু এই অ্যাডভান্টেজটা নিয়ে ফেলে। তো যে কারণে সরকারও চিন্তা করছে যে আমাদের বিভিন্ন সিকিউরিটি বাহিনীর সিকিউরিটি ইউনিট যারা পাবলিক গার্ডস হিসাবে বা কোম্পানিতে গার্ড হিসাবে যারা কাজ করে, তাদেরকে একটা ইউনিফাইড পোশাকে নিয়ে আসা, একটা কালারে নিয়ে আসা, এবং তাদের মনোগ্রামের ডিফারেন্স ক্রিয়েট করা। মানে মনোগ্রামটা আলাদা থাকলো কিন্তু একই ধরনের হলো। তখন 2টা টাইপে পোশাক যদি হয়, এবং গ্রাম পুলিশের একটা পোশাক আছে, গ্রাম পুলিশকেও যদি আলাদা একটা কালার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু 3টা টাইপের মধ্যে চলে আসলো, এবং তখন এই সমস্যাটা থাকবে না যে কে কোনটা, কে কী করছে। সেটাও কিন্তু সরকার বিবেচনার মধ্যে নিচ্ছে। আরেকটি সবচেয়ে বড় বিষয়গুলি মানুষ যেটি আলোচনা করে, আমি সেটা বলছি যে অনেক সময় সাধারণ মানুষের কথা যে পুলিশ জানে সব কিছু, কোথায় কোন অপরাধী আছে তাদের কাছে তালিকা আছে, তারপরে পুলিশ জানার পরেও অপরাধীদেরকে ধরছে না। আপনি দেখবেন যে মিডিয়াতে লেখা হয় পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে অপরাধী, ধরা হচ্ছে না। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনিও দেখেছেন, চোখে পড়ে নিশ্চয়ই আপনার এই বিষয়গুলো। আসলে পুলিশের নাকের ডগা বলতে যা বোঝানো হয়, আমাকে পুলিশ হিসাবে আপনি কোয়েশ্চেন করছেন, কিন্তু আমার তো রেসপন্সিবিলিটি এক ধরনের, আমার কাজের জায়গাটা এক ধরনের। থানায় মনে করেন একজন কনস্টেবল আছে, সে তো আর জানে না কোন মামলার কে আসামি, সুতরাং তার নাকের ডগায় কী আছে সে কেমনে বুঝবে? যে মামলার ইনভেস্টিগেটর সে হয়তো জানে যে এটা তার আসামি, অথচ সে ডিসগাইজ ফর্মে আছে, তাকে তো কোনো একটা কানেক্টিভিটি ক্রিয়েট করতে হবে ধরার জন্য। তো যে কারণেই হয়তো আপনি বা একজন সাধারণ লোক হয়তো একে চেনে যে সে অপরাধী, কিন্তু মামলার আয়ু ওই মুহূর্তে ওখানে প্রেজেন্ট নাই, অথচ একটা ডিউটি পোস্টে ডিউটি অফিসার বা অন্য কিছু পুলিশ সদস্যরা ডিউটি করছে, সে তো তাকে জানে না। সুতরাং তার সামনে কে পড়লো সেটা তো তার আসলে এওয়ারের মধ্যে অথবা তার রেসপন্সিবল যে পার্টিকুলার জবের জন্য গেছে সেটার সাথে রিলেটেড না। সুতরাং এই কমপ্লেনটা এই কারণে আমাদেরকে হজম করতে হয় আর কি। জি, আরেকটি বলা আছে যে অনেক সময় অ্যারেস্ট ওয়ারেন্ট থাকার পরও মানুষের অভিযোগ আছে, বা আমরাও দেখি অনেক সময় যে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকার পরও আসামিকে গ্রেফতার করা হয় না কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে কথা বলছি না। সেই বিষয়গুলো কেন ঘটে? আমরা আসলে অ্যাকসেপ্ট করার মেন্টালিটিতে এখন কিন্তু সবাই আছি। আপনারা যা বলেন অথবা সাধারণ মানুষ যা বলে, আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এটার কনসিকুয়েন্সটা কী। আমরা যে মডার্ন পুলিশিং চাই, আমরা বুঝতে চাচ্ছি যে আমাদের আসলে সমস্যার জায়গাগুলো কী। হ্যাঁ, অনেক সময় হয় যে ওয়ারেন্ট থানায় ঠিকমতো পৌঁছায় না, অথবা এটা হয়তো কোর্টেই রয়ে গেছে, প্রসেসে আছে, আসবে, ইন বিটুইন হয়তো এই নিউজটা হয়ে যেতে পারে, এটাও হতে পারে। আবার অনেক সময় এমনও হয় যে অতিশয় বৃদ্ধা মানুষ ওয়ারেন্ট ইস্যু হয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে পুলিশ একটা মানবিক অ্যাপ্রোচেও যাওয়ার চিন্তা করতে পারে যে আচ্ছা এটা ওভার 60, 70 or 60 না 80, অথবা বড় ধরনের অসুস্থতা আছে, সেক্ষেত্রে হয়তো পুলিশ একটু সময় নেয় যে সে তো পালিয়ে যাচ্ছে না, দেখি তাকে রিকল করানো যায়। পুলিশ কনসিডার করে? হ্যাঁ, পুলিশের মানে কি বলবো যে সিআরপিসি পুলিশকে তো এই পাওয়ারটা দেওয়া আছে যে থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি অসুস্থতা বিবেচনায় জামিনই দিতে পারেন, উনি তো নিজেও জামিন দিতে পারেন, তার সেই ইয়েটা আছে। কিন্তু মিসইউজ যে হয় না এটা আমি বলবো না, মিসইউজ হয়, এবং মিসইউজ না হওয়ার জন্যই তো আমাদের প্রচেষ্টাটা, আমরা চেষ্টা করছি। পুলিশ আইন নিয়েও কথা আছে যে পুরাতন অনেক আইনগুলি আছে,
সেই আইনগুলি কি পরিবর্তন হওয়া প্রয়োজন কিনা আপনার কাছে কি মনে হয়, বা যেটি আছে সেটি কি যথাযথ কি মনে হয়? না, এটা যথাযথ নয়, এটা অবশ্যই পরিবর্তন হওয়া দরকার আছে। এবং আমরা তো একটা কলোনিয়াল লিগাসি থেকে এসেছি, এবং যেখানে বল প্রয়োগটাই হচ্ছে আমাদের মূল শক্তি হিসাবে দেখা হয়। কিন্তু আমরা তো জনসম্পৃক্ত পুলিশ, মানবিক পুলিশ এবং সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ হতে চাই বা হচ্ছি, অথবা হওয়ার জন্য আমরা প্রক্রিয়ার মধ্যে, প্রসেসের মধ্যে আসছি। তো যে কারণে ওই জায়গাগুলো তো কিছু রেকটিফিকেশন আমাদের প্রয়োজন আছে। আমরা অবশ্যই এটাও প্রত্যাশা করি যে ওই আইনগুলোতেও কিছু পরিবর্তন আসবে, যার মধ্য দিয়ে জনপ্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। পুলিশের মনোবল নিয়ে আমরাও অনেক কথা শুনছি। গত 5 আগস্টের পর থেকে মনোবল অনেকটাই নেমে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার পুলিশ এখন কাম ব্যাক করেছে। পুলিশের মনোবলকে আরও বাড়ানোর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে হয় আপনার কাছে? পুলিশের মনোবল বাড়ানোর জন্য যেটা দরকার, যে আমি যেন মনে করি যে আমি সমাজের সেই অংশ যার প্রতি মানুষ আস্থা রাখতে পারে। এই যে সেলফ ড্রিভেন যে একটা করা, তার মধ্যে স্পিরিট ঢুকানো, যে সে ওন করছে সোসাইটিটাকে, এটাই হচ্ছে মূল চালিকা শক্তি, আর কিছু না। প্রতিবন্ধকতাগুলো কি মনে হয় আপনার কাছে? আপনার ব্যক্তিগত, আমি বলবো যে আপনি দীর্ঘদিন ধরে এই প্রফেশনের সাথে আছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এই জায়গাগুলো না থাকলে ভালো হতো, বা এই জায়গাগুলো দরকার ছিল? হ্যাঁ, আসলে ওই যে একটু আগে আপনি বলছিলেন যে পুলিশ সব পারে, এরকম একটা এই মানসিকতাটাকে থেকে বের হয়ে যাওয়া, যে পুলিশ আসলে সব পারে না। পুলিশকে পারার চেষ্টা করতে হয়, পুলিশ চেষ্টা করে সাধ্যমতো। আমরা তো মনে করি যে পুলিশ সব পারে, পুলিশ পারে না এমন কোনো কিছু নেই। না, আসলে যখন দেখা যায় হঠাৎ করে কোনো বড় ধরনের কোনো কিছু একটা করে ফেলে পুলিশ, তখন মানুষ মনে করে পুলিশ তো পারেই, তাহলে কেন করে না? হ্যাঁ, এটা মনে হয়, কিন্তু পুলিশ তার সামগ্রিক ইফোর্টটা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে আসে, কিন্তু সেই ইফোর্টটা তো পুলিশ সবসময় পারে না। তাহলে তো পুলিশের প্রচুর রিফুয়েলিং দরকার, অর্থাৎ কনসেন্ট্রেশনটা তো সবাই মিলে এক জায়গায় দিচ্ছি, তখন একটা জিনিস হয়তো আমরা চেষ্টা করে নিয়ে আসছি, কিন্তু পুরো বাংলাদেশকে তো আপনার প্রেক্ষাপটটা বিচার করতে হবে। তো এই কারণেই এটা হয় যে পুলিশ সব পারে, এটা একটা মিথ টাইপ, যে পুলিশ আসলে সব কিছু পারে। এটার চাইতে বড় কথা, পুলিশকে সব কিছু পারার জন্য চেষ্টা করতে হয়, সবসময় চেষ্টা করতে হয়, কিন্তু তার পিছনে অনেক ধরনের লিমিটেশনস আছে, যেগুলোকে আবার পুলিশ নিজে অ্যাড্রেস করতে পারে না। এই লিমিটেশনসের জায়গাগুলোই দূর করলেই আসলে তখন এই যে পুলিশ আমি আপনি আমরা সবাই চাই, সেটা করা কিন্তু সম্ভব। এবং আস্থার কথাটা যেটা বলছেন, যে পুলিশ যে আস্থার জায়গাটায় কিভাবে ফেরত আসবে, পুলিশকে তো এখন মানুষ তো আবার আগের মতো পেতে শুরু করেছে। যে আগের মতো মানে হচ্ছে যে পুলিশ চাচ্ছে, হ্যাঁ, মানবিক পুলিশ যেভাবে চাচ্ছে, সেই জায়গাটা তো পুলিশ আসছে জন্যই কিন্তু এখন আমরা এই নতুন করে আবার ডিউটিতে পুরো মাত্রায় সক্ষম হয়েছি, এবং আমরা আমাদের 100%টা দেওয়ারই চেষ্টা করছি। জি, আপনার সঙ্গে যখন আমার কথা হচ্ছিল একটু আগে, আপনি বলছিলেন যে হিল ট্র্যাক্সের যারা কাজ করেন, আমরা তো ব্যারাকের কথা নিয়ে বললাম, সেখানেও নানান সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজ করতে হয়, তাদেরকে বিভিন্ন অভিজ্ঞতা। বলছেন যে তারা যেখানে ঘুমায় সেখানে ব্যাঙ, সাপ, এই ধরনের, এইভাবে কিভাবে কাজ করা সম্ভব? আসলে এই পেশাটা পুরো মাত্রায় চ্যালেঞ্জিং, এবং পুলিশের ভিতরের খবরগুলো যদি আপনি নিতে থাকেন, এবং আপনি যদি তার ওই থাকার জায়গা, এবং এখন দেখবেন যে আমি ওটা আপনার উত্তরে আসছি, এখন দেখবেন যে পুলিশের আরেকটা নতুন প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেম না, যে পুলিশের কিছু মানসিক স্বাস্থ্যের দিকে কিন্তু আমাদের নজর দেওয়ার সময় এসছে। আমরা বলি যে আমাদের ছুটি ছাটার বিষয়টা, ছুটি ছাটা কিন্তু আমরা অনেক সময় পারি না দিতে। হ্যাঁ, সে হয়তো তার ডিজায়ার ছুটি যতদিন, আমরা কিন্তু পারি না। হ্যাঁ, বিভিন্ন চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, যে কারণে পারি না। সেখানেও আমরা চেষ্টা করছি যে কিভাবে এইটাকেও আমরা ছুটিটা নিশ্চিত করা যায়। হ্যাঁ, সেটা আমরা কিন্তু চেষ্টা করছি। আর হিলের কথা যেটা বললেন, হিল তো সবসময় আমাদের পুলিশের জন্য একটা নতুন জায়গা, কারণ এটা প্লেন ল্যান্ডের থেকে এর টপোগ্রাফি ডিফারেন্ট, এর ক্রাইম প্যাটার্ন ডিফারেন্ট, এবং সেখানে থাকার জায়গাগুলো এখন আমরা এটাকে অনেকখানি রেকটিফিকেশনের পর্যায়ে বলি, অথবা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা বলি, এটা আমরা চেষ্টা
করেছি এবং এখন কিছুটা পারা যাচ্ছে বলেই মনে হচ্ছে। বাট এটা যতটুকু দরকার ততটুকু তো নয়, তার চাইতে হয়তো কিছু গ্যাপ আছে, সেটাকে পূরণ করার জন্য ওই আমাদের সামগ্রিকভাবে বাজেট এবং অন্যান্য অ্যালোকেশনস বাড়লে তখন ওটা আমরা বাড়াতে পারবো। থানা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে তো একটা সীমাবদ্ধতা আছে, যেটা করে লোকবলের একটি বিষয় আছে, সেই জায়গাগুলো কিভাবে আসলে পুলিশ সামাল দিচ্ছে, দেখছে নিরাপত্তার বিষয়গুলো, বা পুলিশের যে কাজ করছে সেই কাজের মনিটরিংটা কিভাবে করা হয়? পুলিশের দেখেন, পুলিশের থানা পর্যায়ে আসলে পুলিশের শক্তি কিন্তু জনগণ, এবং জনগণই পুলিশের, যেটাকে আমরা এখন বলি যে ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ের দিকে আমাদের ঝোঁকটা কিন্তু বেড়েছে। তো ইন্টেলিজেন্স লেড পুলিশিং কিন্তু ডিমান্ড করে যে ওই জনমিতির মধ্যে কোন অ্যানার্কিগুলো হতে পারে আগে থেকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, তো ইন্টেলিজেন্স লেড পুলিশিংয়ে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু কোনো না কোনোভাবে আমাকে ওই জায়গাগুলো বের করতে হচ্ছে যে হু কুড বি মাই প্রবাবল ইন্টেল, এটা আমাদেরকে করতে হচ্ছে। এখন ওই যে বলে না 80-20 প্রিন্সিপাল আছে, যে আপনি 20% এফোর্ট দিয়ে 80% কাজ কিভাবে আদায় করবেন। কারণ আলটিমেটলি তো আমার একটা থানায় যদি 300 বা 200 পুলিশ সদস্য দরকার থাকে, আমি সেখানে হয়তো 70 অ্যাকোমোডেট করতে পারছি। তাহলে আমাকে কি করতে হবে? আলটিমেটলি ওইভাবেই আমাকে যেতে হচ্ছে। কিন্তু তারপরেও আমি কোয়ালিটি সার্ভিস পেতে গেলে আমার যে কোয়ালিটি ইনপুট লাগবে সেই জায়গাগুলো ফেল করছি। তো কোয়ালিটি ইনপুটটা, ট্রেনিংটা এবং তাকে ঠিক রেস্টিং অ্যান্ড আদার্স যেগুলো বললাম, এইটা দিলে তখন কিন্তু ওটাও সম্ভব হবে। তো যে কারণে এই এই জায়গাগুলোতে কিছু না কিছু সমস্যা থাকছে। এবং আপনি যেটা গ্রামের কথা বলছেন, এই পুলিশটাকে হয়তো লজিস্টিক্যালি আমি যদি দিতে পারতাম, সাপোর্ট দিতে পারতাম, তাহলে আমি মোর কনফিডেন্ট থাকতাম। এবং আমি বিং এ সিনিয়র পুলিশ অফিসার, আমি তার দিকে, তার চোখের ভাষা আমি বুঝতে পারি, কিন্তু সেই মতো আমি অ্যাড্রেস করতে পারি না। এটা তো আমার জন্য মনে হয় জন্য কষ্টের জায়গা। অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স বলা হয়, যে জিরো টলারেন্স মেনটেন করার ক্ষেত্রে বলা হয়। আরেকটি বিষয় আমরা দেখি যে ইদানিং কিশোর গ্যাং শহর এলাকায় একটু ব্যাপক হারে এটি বিস্তার করছে। এই বিষয়গুলো আসলে কিভাবে পুলিশ হ্যান্ডেল করবে? এটা বেসিক্যালি যে আমরা যদি 2030 সালের পর্যন্ত নিয়ে যাই, তাহলে আরবান স্ট্রিট ক্রাইম কিন্তু বাড়বে, এটা বলাই যায়। কারণ আনএমপ্লয়মেন্ট রেটের সাথে এই ক্রাইমগুলোর সম্পর্ক। তা আরবান স্ট্রিট ক্রাইম বাড়লে তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি বলি যে ক্রাইম কন্ট্রোল করার জন্য আমি আমার বেস্ট এফোর্টটা দিব। আমি তাকে ধরব, তাকে পানিশেবল করব, এই তো তার সাজা নিশ্চিত করব। এটাই তো পুলিশের কাজ, ক্রাইম কন্ট্রোল করার জন্য। কিন্তু আরবান স্ট্রিট ক্রাইম, যেটা আপনি বলছেন কিশোর গ্যাং, এইটাকে দমাতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে এটা ক্রাইম কন্ট্রোলের চাইতে ক্রাইম প্রিভেনশনের একটা ব্যাপার আছে। এই প্রিভেন্টেটিভের জায়গায় আসলে তখন কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার সামনে আসে। তখন আপনার এনজিও সামনে আসবে, তারপরে আপনার এই রোডস অ্যান্ড হাইওয়েজ আসবে। রোডস অ্যান্ড হাইওয়েজ কীভাবে আসবে? আপনি আরবান স্ট্রিটের যদি লাইটিং প্রপারলি না করেন, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ডিজাইন আমরা যেটাকে বলি, ক্রাইম কন্ট্রোল বাই এনভায়রনমেন্টাল ডিজাইন, তাহলে আপনি যদি লাইটিং প্রপারলি না করতে পারি, তাহলে ওখানে দেখা যাবে যে ক্রিমিনালসের ডেন হবে। সিসি ক্যামেরার বাড়াতে হবে। তারপরে তার কর্মমুখী একটা মানে সার্কুলেশনের মধ্যে তাকে ঢুকাতে হবে। তখন এই ক্রাইমটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। শুধু পুলিশের ডমিনেন্স দিয়ে হয়তো সাময়িক ডিটারেন্স রাখা যাবে, কিন্তু এটা কিন্তু আলটিমেট রেজাল্টটা এনে দেবে না। যেটা আমরা দেখছি মোহাম্মদপুরের ক্ষেত্রে, যে এখানে আমরা ডেটার করছি, কিছু সময় থাকছে, তারপর আবার রিপোর্ট হচ্ছে যে আবার ফিরে এলো কিশোর গ্যাং, বা কিশোর গ্যাংয়ের আধিপত্য কোনোভাবেই কমানো যাচ্ছে না। সুতরাং এইটার জন্য কিন্তু অ্যাপ্রোচটা এরকম যে তাকে এমন কোনো কর্মে যুক্ত করা, তার ক্যাপাসিটি দেখা যে সে আসলে কোন কাজটা পারে, সেই কাজটাকে দেখে দেখে যদি আমরা আইডেন্টিফাই করে তাকে সেই কাজগুলোতে ঢুকাই দিতে পারি। একটা কিশোর গ্যাং তার টাইম ইনভেস্ট করে মাসে দিনে যদি সে 300 টাকা 500 টাকা এভারেজে আয় করতে পারে, তাকে যদি দিনে আমি 700 টাকার একটা কাজ দিতে পারি, তাহলে কিন্তু সে সম্মানজনক একটা কাজ করে নিজেও বাঁচতে চাইবে, সে কিন্তু এই অপরাধের মধ্যে আসবে না। তো এই জন্যে প্রিভেন্টেটিভ অ্যাপ্রোচে যাওয়াটা খুব জরুরি, কন্ট্রোলিং অ্যাপ্রোচের চাইতে। আমি হয়তো যেতে পারি, আমরা তো যাচ্ছি, যেতে পারি না, আমরা তো যাচ্ছি, কিন্তু আমরা কেন এটাকে ফিরে আসছে কেন?
ফিরে আসার জায়গাটা হচ্ছে প্রিভেনশন অ্যাপ্রোচে যাওয়া। একেবারে শেষ প্রশ্ন, সময় শেষ হয়ে আসছে। মাদক নির্মূলে কি আসলে পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে পারছে? ইটস এ নেটওয়ার্ক। আমরা যেটা ধরি এটা কিন্তু স্ট্রিট ভেন্ডার্সকে ধরছি অথবা স্ট্রিট ইউজার্সকে ধরছি। ইটস এ নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কের জন্যই কিন্তু এই নেটওয়ার্ক কি পুলিশের অগোচরেই, নাকি পুলিশ জানে এই নেটওয়ার্কটা না, কারা আসলে? এই নেটওয়ার্কের জন্য কিন্তু স্টাডি দরকার, এই নেটওয়ার্কে স্টাডি দরকার। এবং যেটাকে আমরা এখন বলছি যে এইখানে আমাদের ওই ইন্টেল বেসড পুলিশিংয়ের কনসেপ্টটা কিন্তু আমরা এখন ওইভাবে ধরছি যে নেটওয়ার্কটার মধ্যে যারা থাকে তারা কিন্তু এই টাকাটাকে আবার নানাভাবে ইউজ করে, লন্ডারিং করে, হ্যাঁ, সমাজে বিভিন্ন জায়গায় খাটিয়ে রাখে। এবং আপনি যখন তাকে রিচ করতে যাবেন সে তখন একটা পিকচার দিয়ে দেবে, হি ইজ ডুইং সাম বিজনেস লাইক, এই যে ধরেন সোনার ব্যবসা আছে অথবা এই ক্যাটেল মার্কেটে সে বিরাট একজন ব্যবসায়ী, কিন্তু বিহাইন্ড দ্য সেম কিন্তু তার কিন্তু অন্য আরেকটা বিজনেস আছে, দ্যাট ইজ দ্য এই বিজনেস হিডেন থেকে যে সেটা। তো এই যে এই একটার সাথে একটা লিঙ্ক, একটার সাথে একটা লিঙ্ক, এই লিঙ্কেজগুলো বের করার জন্য কিন্তু অনেক ধরনের স্টাডি দরকার হয়, তাহলে আমরা নেটওয়ার্কটাকে ধরতে পারবো। এবং নেটওয়ার্কটাকে আমি শুধু মুখ দিয়ে বললাম তা তো না, আমাকে তো এটাকে প্রুফ সামনে নিয়ে এসেই তো তারপরে এটাতে যেতে হবে। তো এই জন্যে যে মাদকের বিস্তার রোধ করার জন্য আপনাকে নেটওয়ার্কিংয়ে হাত দেওয়াটা আমাদের জন্য জরুরি। আমরা চেষ্টা করছি, আমাদের তো লিমিটেড রিসোর্স, এর মধ্য থেকে আমরা চেষ্টা করছি। জি, আপনারা চেষ্টা করতে থাকবেন, আমরা সেই আশা করি, এবং আপনাদের চেষ্টা সফল হবে একসময়। পুরো দেশ অপরাধ বা মাদক মুক্ত হবে, সেই স্বপ্ন আমরা সবসময় দেখি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।